কথায় বলে তেলে জলে নাকি মিশ খায় না, কিন্তু রাজনীতি সে তো সম্ভাবনার শিল্প। এখানে তেলে জলে মিশ খেলে তাতে বিস্মিত হওয়ার কিচ্ছু নেই। এখন এই প্রসঙ্গের অবতারণার সূত্রধর হলেন হুমায়ুন কবির। তিনি যেভাবে দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন এবং কার্যত দিলীপের স্তুতি গেয়েছেন, তাতে নিঃসন্দেহে বিড়ম্বনা বেড়েছে শাসকের। অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। পাশাপাশি নজর থাকবে থানার মধ্যে অধ্যাপককে লাঠি পেটার অভিযোগ ঘিরে যখন তুলকালাম রাজ্য রাজনীতি, তখন পার্কিং বিবাদে মহিলাকে থানিট দিয়ে মারার শিউরে ওঠার মতন ছবি এলো সামনে। আপনাদেরও দেখাবো, কিন্তু শুরুতে বিষয়। যা করেছেন ঠিক করেছেন। দলের উল্টো সুরে খড়গপুর কাণ্ডে দিলীপের পাশে দাঁড়ালেন হুমায়ুন কবির। তিনি শুধু একথা বলছেন না, তিনি বলছেন আমি যদি দিলীপ ঘোষের জায়গায় থাকতাম আমিও এটাই করতাম। এক দাঁতেই কাজ হবে, ফের মন্তব্য বিতর্কে দিলীপ ঘোষ। এই মন্তব্য তিনি কাটোয়ার একেবারে দায় হাটে দাঁড়িয়ে করেছেন। কি বলেছেন এবং তাকে কেন্দ্র করে কেন নতুন করে বিতর্ক দানা বেঁধেছে সেটাও রাখবো। শুভেন্দুর পর বেলগাছিয়ায় বাধা শুভঙ্করকে। প্রদেশ কংগ্রেসের সভাপতি পুনর্বাসন বৈঠক পুরমন্ত্রীর। এই বৈঠক আজকে হয়েছে এবং কি সিদ্ধান্ত হাওড়ার বেলগাছিয়ার এই মুহূর্তে যারা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন তাদের নিয়ে নেওয়া হয়েছে দেখাবো আপনাদের। পার্কিং বিবাদে এবার চিংড়িঘাটায় মহিলাকে থানিট দিয়ে মার। আমি সেই ভাইরাল ভিডিও এই আলোচনায় আপনাদের সামনে রাখবো এবং এটাও আলোচনার মধ্যে থাকবে যে এই ঘটনার পর প্রশাসন কি ব্যবস্থা নিল। সাহায্যের বদলে থানায় গবেষক পেটালো পুলিশ। চাঞ্চল্য ডোমকলে, মুর্শিদাবাদের ডোমকলে। কি কারণে এই ঘটনা ঘটেছে আপনাদের সামনে রাখবো, কিন্তু সব থেকে বেশি আলোচনা চলছে এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে। অসুস্থ 4 জন, বর্ধমান আদালতে 13 জন দোষীর সাজা ঘোষণা। রায়দান গতকালই হয়ে গেছে, কিন্তু 13 জনের যে সাজা ঘোষণা হওয়ার কথা ছিল সেটা আগামীকালকের জন্য পিছিয়ে দিয়েছেন বিচারক। কিন্তু শুরুতে আপনাদের দেখাবো সব থেকে বড় এবং রাজ্য রাজনীতিতে সব থেকে বেশি চর্চা হচ্ছে যা নিয়ে হুমায়ুন কবির। তিনি দিলীপ ঘোষের পাশে দাঁড়াচ্ছেন। দিলীপ ঘোষের পাশে শুধু দাঁড়াচ্ছেন না, খড়গপুরে যেভাবে দিলীপ ঘোষের মুখে কুকথা শোনা গিয়েছিল সেই মন্তব্যকে সমর্থন করছেন এবং তিনি বলছেন যে দিলীপ ঘোষ যা করেছেন ঠিক করেছেন। দিলীপ ঘোষের জায়গায় যদি আমি থাকতাম আমিও সেটাই করতাম। অর্থাৎ তৃণমূলের অন্দরে হুমায়ুন কবির অস্বস্তি যেন কাটতেই চাইছে না। এর আগে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারী তিনি দিলীপ ঘোষের মন্তব্যের সমর্থন করছেন। এবার দিলীপ ঘোষ পাশে কোনো দলীয় নেতা নয়, একেবারে বিরোধী রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধিকে পাচ্ছেন। কি বলেছেন দিলীপ ঘোষের পাশে দাঁড়িয়ে হুমায়ুন কবির, দেখুন। দিলীপদার বক্তব্যকে আমি সমর্থন করি, কিন্তু 15 সালে রাজ্য সভাপতি হওয়ার পর 16 সালে খড়গপুরে যেতে দাঁড়িয়ে এমএলএ হয়েছেন। তারপরে 19 সালের পার্লামেন্ট ইলেকশনে 2 থেকে 18টা সিট এনে দিয়েছেন। 21-এ ওনার নেতৃত্বেই 77 হয়েছে। কিন্তু ওই ভদ্রলোককে তার দলের মধ্যেই এই শুভেন্দুর মতো লোকরা তাকে তার অ্যাডজাস্টিং একটা এমপি সিট সেখান থেকে তাকে সরিয়ে বর্ধমানে পাঠিয়ে দিল। তো এই ধরনের লোকের মেজাজ কি করে ঠিক থাকে বলুন? আমি হলেও এটা করতাম। আমাকে যদি কেউ বারবার আক্রমণ করে, আমাকে যদি কেউ স্বাভাবিক চলাফেরায় বাধা দেয়, তাহলে তাকে তো। কিন্তু যারা করছেন তারা তো তৃণমূলের সমর্থক। দেখুন, আমি তৃণমূল করছে না বিজেপি করছে, একজন মানুষ তো করছে। তৃণমূলের যেমন দল করার অধিকার রয়েছে, তারও যেমন নির্বাচিত হওয়ার শখ রয়েছে, স্বাদ রয়েছে। যে দিলীপ ঘোষকে যদি কেউ ধাক্কা দেয়, তো দিলীপ ঘোষ আমাকে যদি কেউ ধাক্কা দেয়, আমি যেমন আপনারা বারবার বলছেন আমি কেন বলেছি ঠুসো দেবো, বলেছি চ্যাংদোলা করলে আমি ঠুসো দেবো। চ্যাংদোলা যদি উনি পিছান, আমিও ঠুসো দেওয়ার কোনো প্রশ্নই নাই, পিছাবো। আপনি আমাকে ঢিল ছুড়বেন, আমি আপনাকে রসগোল্লা পুরস্কার দেবো নাকি? আপনার বাড়িতে রসগোল্লার হাঁড়ি পাঠাবো নাকি? তো দিলীপ ঘোষকে যদি রাস্তায় কেউ হেনস্থা করে, তাকে যদি পদে পদে, ও কি করতে গিয়েছিল? আমি যা দেখেছি, ওর এমপি ছিল, সেই এমপির অ্যালটমেন্টের টাকার একটা কোনো রাস্তা না কোনো কিছু উদ্বোধন করতে গিয়েছিল। তা সেটাতে বাধা দেওয়ার তো কোনো দরকার নেই। তো সবাই সে সাহস দেখায় না। দিলীপ ঘোষ বলছে যে আমার গাড়ির সামনে শুয়ে পড়লে আমি করতে পারি। সে যদি আমাকে আননেসেসারি কেউ ব্যারিকেড করে, আমি করতেই পারি। এটা বলছে দিলীপ ঘোষের এইসব বক্তব্যকে আমি বিরোধিতা করব না। দেখুন, যদি এখান থেকে হুমায়ুন কবিরের ছবিটা সরিয়ে দেওয়া হয় এবং হুমায়ুন কবির কিভাবে কথা বলেন তার সম্পর্কে প্রাথমিক ধারণা যদি না থেকে থাকে, যে কেউ বলবেন এটা বিজেপির কোনো বিধায়ক বা বিজেপির কোনো নেতার মন্তব্য, যিনি স্বাভাবিক কারণে দিলীপ ঘোষের পাশে দাঁড়াচ্ছেন। কিন্তু একটা বিষয় নিঃসন্দেহে লক্ষ্য করার মতন, সেটা হচ্ছে দিলীপ ঘোষ এবং হুমায়ুন কবিরের মধ্যে মিল।
দিলীপ ঘোষ যত বিতর্কই হোক না কেন তিনি কিন্তু নিজের অবস্থান থেকে এতটুকুও সরেন না। হুমায়ুন কবির যত বিতর্ক তাকে নিয়ে হোক না কেন, দল তাকে শোকজ লেটার পাঠাক না কেন, তিনি কিন্তু হুমায়ুন কবির মেজাজেই রয়েছেন। আমি এইখানে শুরুতে রাহুল চক্রবর্তীর কাছে আসতে চাইবো যে বিতর্ক এবং হুমায়ুন কবির এই কার্যত তো মনে হচ্ছে সমার্থক শব্দ হয়ে দাঁড়ালো। গত এক সপ্তাহ আগে শুধুমাত্র শোকজ লেটারের উত্তরে সন্তুষ্ট না হয়ে শৃঙ্খলা রক্ষা কমিটি ডেকে পাঠালো এবং তারপর হুমায়ুন কবির বাইরে বেরিয়ে বললেন যে এমন কোনো মন্তব্য করব না যাতে দলের শৃঙ্খলার প্রশ্নে আমি কোনো প্রশ্নচিহ্ন তৈরি করতে পারি। তো এক সপ্তাহের মধ্যে আবার তো দলের অস্বস্তি বাড়ালেন হুমায়ুন, আবার একটা সমাজ হবে নাকি? দেখো, প্রবলেম হচ্ছে যে কোথাও কোথাও দাঁড়িয়ে কোনো বিধায়ক বা কোনো রাজনৈতিক লোক কোনো বিতর্কিত মন্তব্য মাঝে মাঝে করতেই পারে, কখন সখনো করে ফেলে। হয়তো আমি সিপিএম করছে বা করছে একসময় ধারাবাহিকভাবে করা, মানে সেটা কিন্তু ভুল নয় বা মিস্টেক নয়। দিলীপ ঘোষ গেছেন ওখানে, দিলীপ ঘোষ বলে গেছেন কিনা জানি না। দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস অভিযোগ যে পুরপিতাকে বলেননি, লোকাল এমএলএ কে বলেননি, কাউকেই না বলে দিলীপ ঘোষ চলে গেছেন। দিলীপ ঘোষকে মানুষ এসে জিজ্ঞেস করতেই পারে, যারা নির্বাচিত ওখানে, যারা নির্বাচিত করেছেন ওখানে, তাকে মানুষের অধিকার হয়ে জিজ্ঞেস করা যে আপনি এতদিন ছিলেন না, কোথায় ছিলেন। তার উত্তর তো গায়ে পা তুলে দেবো হতে পারে না। তার উত্তর তো যে ভাষায় দিলীপ ঘোষ কথা বলেছেন হতে পারে না, অন্তত কোনো মহিলার প্রতি। সমস্যা কোথায় শুভ্র? দিলীপ ঘোষের মতো লোক ইনি কিন্তু বারবার এটা করেছেন। আমি বলছি দিলীপ ঘোষের মতো লোক বারবার করছেন, পাশাপাশি এটাও বলতে হবে যে হুমায়ুন কবিরের মতো লোক তিনিও বারবার দলের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছেন। আমি রাহুল দা আপনার কাছে আসবো, কিন্তু যে ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে অর্থাৎ খড়গপুর পুরসভার 6 নম্বর ওয়ার্ড, সেখানকার তৃণমূল কাউন্সিলর হুমায়ুন কবিরের দিলীপের পাশে দাঁড়ানো নিয়ে কি বলছেন দেখুন। হুমায়ুন বাবু আমাদের এমএলএ এবং আমাদের নেতা, যেখানে দিলীপ ঘোষ বলছে তৃণমূল কর্মীদেরকে ঘর থেকে বের করে করে মারবো, তৃণমূলের কর্মীদেরকে চৌরাস্তার মধ্যে বের করে করে মারবো। যদি তৃণমূল কর্মীদের এ ধরনের কথা বলে, তাকে যদি কেউ সমর্থন করে, তো সেটা তো মানে বিজেপিকে সুবিধা করে দেওয়া বলে আমি মনে করি। দলবিরোধী বক্তব্য। এবার দল বিরোধী কি বিরোধী দলের শীর্ষ নেতৃত্ব দেখবে, কিন্তু একজন কর্মী হিসাবে এরকম বক্তব্য আমরা আশা করি না। এই বক্তব্য বিজেপির সুবিধা হয়, বিজেপির লাভ হবে, বিজেপির জন্য এটা মানে সুখকর, আমাদের জন্য বেদনাদায়ক, এইটুকু বলতে পারি একজন কর্মী হিসাবে। রাহুল দা, এখানে কথা, সেখানে দাঁড়িয়ে দিলীপ বাবু যা বলেছেন তৃণমূল কর্মীদের বিরুদ্ধে, সেটা তো ভয়ঙ্কর কথা। উনি তো ডাইরেক্ট অ্যাটাক করেছেন তৃণমূল কর্মীদের, নাম করে বলেছেন, বাড়িতে বারবার করে যা বলেছেন ঠিক বলেছেন। হুমায়ুন কবির কেন বলেছে আমি বলতে পারবো না। আমি এটাও বলছি হুমায়ুন কবির কি বলেছে আমি জানি না। পুরনো প্রেম তার হঠাৎ শোকজ লেটার যাবে, কোন তৃতীয় শোকজ লেটার যাবে, পুরনো দলের প্রতি কোনো পুরনো প্রেম 100 বার যাবে। হুমায়ুন কবিরকে শোকজ করা হয়েছে অলরেডি, জিজ্ঞেস করা হয়েছে, হয়ে গেল, সেটা দল তো ব্যবস্থা নিয়েছে এবং দল ব্যবস্থা নেবে। আমি বলছি 3 নম্বর শোকজ লেটার যাবে কিনা, শুধু শোকজ আগে দ্বিতীয় শোকজ লেটারের উত্তর নয়, একেবারে দলের তরফে বার্তা দেওয়া হয়েছিল, এইবারে দল করা ব্যবস্থা নেবে কিনা সেটা একটা কথা বলি তোমাকে। দিলীপ ঘোষ তৃণমূল কর্মীদের কি বলেছে তো আছেই, সমস্যা হচ্ছে দিলীপ ঘোষ মহিলাদের প্রতি যে আক্রমণ করেছে তার কোনো ক্ষমা হয় না। এইবারে প্রশ্ন হচ্ছে যে তৃণমূলের একজন নির্বাচিত জনপ্রতিনিধি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতির পাশে দাঁড়ানোতে কতটা বিমলদার সুবিধা হলো বিজেপির? এখানে সুবিধা অসুবিধার প্রশ্ন না, আমি শুধু একটা তোমাদের রিকোয়েস্ট করবো, দয়া করে একদিকে দিলীপ ঘোষ অন্যদিকে হুমায়ুন কবিরকে রেখে তুলনামূলক আলোচনাটা করবে না। দিলীপ ঘোষ ঘর সংসার ছেড়ে সঙ্গের কাজ করা একজন মানুষ, দীর্ঘদিন ধরে আন্দামান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় না খেয়ে না দিয়ে সংগঠন করেছেন, পরে বিজেপিতে এসেছেন, রাজ্য সভাপতি হয়েছেন, তার সঙ্গে কি তুলনা করেন আপনারা? দ্বিতীয় দলই তো ছিল একটা সময়। না, হুমায়ুন কবির ঢুকেছিল আবার বেরিয়ে গেছে, তার ভালো লাগেনি চলে গেছে। তো ঢুকেছিল বলে কি আমরা কি আমার মাথা কেটে ফেলবো নাকি? ঢুকেছিল, দেওয়া হয়েছিল, বলা হয়েছিল তুমি শৃঙ্খলা মেনে থাকো, থাকেনি, চলে গেছে গেছে, তো কি করা যাবে? ঢুকেছিল বলে কি আমরা পাপ করে ফেলেছি নাকি? বারবার একই কথা বলার কোনো কারণ নেই। একটা কথা, হুমায়ুন কবির খবর হতে চাই তোমরা। আমার প্রশ্ন হচ্ছে আজকে কুকথার প্রশ্নে দিলীপ ঘোষের পাশে দিলীপ ঘোষ কোনো কথা বলেননি। হুমায়ুন কবির কালকে যদি কোনো কুকথা বলেন বিজেপি, আমি আবার বলছি, আমি তোমাদের বারবার এরকম তুলনামূলক আলোচনা করার তীব্র বিরোধী। হুমায়ুন কবির, আপনি বিরোধী হতে পারেন, তাতে কোনো প্রশ্ন নেই, কিন্তু এই বিষয়টা তো সাধারণ মানুষের মনে প্রশ্ন আসবে যে বিজেপি নেতাকে তৃণমূল নেতা পাশে দাঁড়াচ্ছেন। মানুষের খবর শুধু তোমরা রাখো না, আমরাও রাখি। নিশ্চয়ই আমাকে একটু বলতে দাও। 100 বার বলুন। হুমায়ুন কবির খবর হতে চান, তোমরা তাকে খবর বানাও, কারণ মুখরোচক কথা বলেন। এখন বলবেন দিলীপ ঘোষ খবর হতে চান, সেই কারণে তিনি নাটক করেছেন। কথাগুলো বাজে কথা। সেদিন দিলীপ ঘোষ গিয়েছিলেন, আসতে আমি শেষ করি, তার রাস্তা আটকানো হয়েছিল কেন? ওই যে ওখানকার কাউন্সিলর বললেন যে ওখানে কিছু রাস্তা মানুষ, আরে সবাই তো মানুষ,
একজন মানুষ, তিনি প্রাক্তন এমএলএ, প্রাক্তন সাংসদ, তিনি গেছেন একটা জায়গায় কয়েকজন মহিলাকে দিয়ে ঘেরানো হয়েছে। আমি বলছি সেই জন্য পিতৃপুরুষ তুলে তাকে গালাগাল করা যায়, পিতৃপুরুষ তুলে সারমেয়র সঙ্গে তুলনা করে তাকে আক্রমণ করা যায়। আমি বলছি নির্বাচিত জনপ্রতিনিধি যখন ছিলেন এবং সেই সূত্রে তিনি যখন গেছেন, ভাষা সম্পর্কে তার সচেতনতা অনেক বেশি প্রত্যাশিত। হ্যাঁ বেশ বেশ, কিন্তু আমি এইখানে কনিনিকা ঘোষের কাছে আসবো। এখন বিষয়টা হচ্ছে, দেখুন অনেকে এর মধ্যে বিশেষ কোনো রাজনৈতিক সমীকরণ, তার কোনো ইঙ্গিত সিপিআইএম দেখতে পাচ্ছে কিনা, যেখানে দিলীপ ঘোষের পাশে একজন তৃণমূলের নির্বাচিত জনপ্রতিনিধি দাঁড়াচ্ছেন। কনিনিকা দি, আসলে তাই হয় যখন নীতির প্রশ্ন থাকে না, যখন কোনো একটা বিষয় এরকম হয় যে তখন দেখবেন যে চরম চরম বিষয়গুলো এক জায়গায় মিলে যায়। আর সেই কারণে উনি সবসময় খারাপ কথা বলছেন, মাইনরিটিদের আক্রমণ করছেন, উনি আবার মেজরিটিদের আক্রমণ করছেন, করে এই দেখুন কোথায় গিয়ে স্রোতটা মিলল, গিয়ে চরম চরম গিয়ে এক স্রোতে মিলে গেল এক জায়গায়। এই কথাটাই আমরা বারবার বলি যে আসলে কোনো পার্থক্য নেই, আসলে পার্থক্যটা এই জায়গাটায় নেই। আর সেই কারণের জন্য খারাপ কথা, অশালীন মন্তব্য, অসৌজন্যমূলক মন্তব্য মহিলাদের কখনো করছেন, কখনো পুরুষদের করছেন, কখনো অন্যদের করছেন, যা খুশি তাই বলছেন, আর উনিও তাই বলছেন, উভয়ের মন্তব্য তাই। এইখানে কিন্তু একটা বিষয় অত্যন্ত উল্লেখযোগ্য যে শুভেন্দু অধিকারীর প্রতি গরম হুমায়ুন কবির, কিন্তু দিলীপ ঘোষের প্রতি নরম হুমায়ুন কবির। এখন কোথাও কি দুই বিজেপি নেতার সম্পর্কে দুই রকম অবস্থান? এটা দলীয় কোনো কৌশল নয় তো? আমরা জানি না, প্রশ্ন উঠবেই। আজকে 6 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত হাওড়ার বেলগাছিয়ার দুর্গতদের পরিস্থিতির কোনো পরিবর্তন হলো না। এদিকে শুভেন্দু অধিকারীর পর শুভঙ্কর সরকার, প্রদেশ কংগ্রেসের সভাপতি, তাকে সেখানে যেতে আজকে বাধা দিল পুলিশ। অন্যদিকে পুরমন্ত্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বৈঠক করলেন। আমি এইখানে বিমল শঙ্কর নন্দর কাছে আসব। আমি বলছি, বৈঠক করার পর রাজ্যের পুরমন্ত্রী বলছেন অত্যন্ত দ্রুত 96টা ফ্যামিলি, তাদেরকে বাংলার বাড়ি প্রকল্পে ঘর করে দেওয়া হবে, বিকল্প ব্যবস্থা করে দেওয়া হবে। এরপরেও বলবেন সরকার কিছুই করছে না। ফ্ল্যাট দেওয়া হবে, ঘর নয় ফ্ল্যাট দেওয়া হবে, যা শুনলাম। এক, দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষ বাংলার বাড়ি প্রকল্পে ফ্ল্যাট যদি দেওয়া হয় তার মানে তো ডেভেলপমেন্ট হচ্ছে। আমি খারাপ বলছি না, আমি বলছি ওই অঞ্চলে অনেক দিন আগে আমি কিছুদিন চাকরি করতাম, একটা জায়গায় অধ্যাপনা করতাম, এই অঞ্চলগুলো দেখেছি। ওখানে মানুষ যেভাবে জীবনযাপন করে, ওটা কখনো, আমি আপনাকেই বলবো, আপনি একবার আপনার ক্যামেরাম্যানকে নিয়ে যাবেন, ওই জায়গা কিভাবে মানুষ থাকে, সেই জায়গায় যদি উন্নয়ন না হয়, সেই জায়গা যদি একটু পরিবেশ না হয়, একটা মানুষ ধরে টানা দেখাচ্ছে বিমলদা, অত্যন্ত খারাপ পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে। শুধু খারাপ নয়, এটা মানুষের জীবন কি করে সেই মানুষগুলো করে, আপনি দেখলে অবাক হয়ে যাবে। একদম ন্যাচারালি সেগুলো উন্নত করলাম না, মানুষগুলো ওরকম পড়ে রইল, জল জমে গেল, ঘরে জল ঢুকে গেল, সব সরকার করছে গেল, তারপর সরকার এইসব করলো। আমি আবার বলছি, সরকার করছে, স্বাগত জানাচ্ছি, কিন্তু আপনি যতক্ষণ না তাদের কারণগুলোকে দূর করতে পারবেন, যে কারণে ওরা ওই রকম অবস্থায় থাকতে বাধ্য হয়, ততদিন আপনি কিন্তু ওই ঘটনা ঘটবে, তারপর আমি এইখানে রাহুল চক্রবর্তীর কাছে সম্পূর্ণ উল্টো দিক থেকে আসবো, যে একটা ভাগার 100 বছর ধরে যেটা আছে সেখানে অবৈধভাবে কার্যত এনক্রোচ করে থাকতে শুরু করছে। 14 বছর ধরে তৃণমূল কংগ্রেসের সরকার হয়েছে, কোনো ব্যবস্থা নেওয়া হলো না। আমি বলছি জবরদখল মুক্ত করা বা বাংলার বাড়ি প্রকল্প এই বিপর্যয় ঘটে যাওয়ার পর মাথায় আসছে। আমি তো সে কথাই বলছি। প্রথম একটা কথা বলি, বিজেপি তো ভাগাড়ের রাজনীতি করে, আর বিজেপি মৃতদের রাজনীতি করে। কখন কোন ভাগাড়ে মরা পড়বে শকুনি তাকিয়ে থাকে, তখন সেখান থেকে বিজেপি রাজনীতি করবে। আমার এই কথাগুলো উত্তর দরকার, মানে যেটা দরকার সেটা 100 বার এদের কষ্টের জন্যই আজকে রাজ্য সরকার একদম সদর্থক ভূমিকা নিয়েছে এবং দাঁড়িয়ে বলা হয়েছে 6টা করে ফ্ল্যাট যদি একটা এতদিন পরে মনে হচ্ছে। আমি তোমায় বলি না মনে হচ্ছে না, আজকে তো হয়নি, এটা আজকে তো হয়নি, এবং এই মানুষগুলোকে রাতারাতি তো গৃহহীন করে দেওয়া সম্ভব ছিল না। আজকে মানুষগুলো নিয়ে গিয়ে তুমি এই কথা বলছো। আমি বলছি তার মানে কোথাও এটা বুঝতে হবে যে এই ধস নেমে যাওয়া বা জলের সমস্যা তৈরি হওয়া, এটা তার মানে সাপে বর হয়েছে। একটা ঘটনা ঘটবে, তারপর কি প্রশাসনিক তৎপরতাটা চোখে পড়বে? আমার প্রশ্ন এটাই।